বন্দি সাইদি আর শক্তিশালী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী 1979 সালে জামাতে ইসলামীতে যোগ দেন। কর্মজীবনের দীর্ঘ 12 বছর পর রাজনীতিতে আসেন তিনি। 1996 ও 2001 সালে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে জামাতের নায়েবে আমিরের দায়িত্বে আছেন মাওলানা সাঈদী। তার জীবন কর্মের কিছুটা তুলে ধরছেন একরামুল হক সাইদ। 1940 সালের 1 ফেব্রুয়ারি পিরোজপুরের সাইদখালী গ্রামে জন্ম নেন দেলাওয়ার হোসেন সাঈদী। পিতা মাওলানা ইউসুফ সাঈদীর প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা নেন তিনি। 1962-তে সারসিনা মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। এরপর ভাষা, ধর্ম ও দর্শন সহ নানা বিষয়ে গবেষণাও করেন তিনি। এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। 1967 থেকে দেশ বিদেশে কোরআনের দাওয়াতি কাজ শুরু করেন মাওলানা সাঈদী। এ কাজে তিনি 50টিরও বেশি দেশ ভ্রমণ করেন, চষে বেড়ান দেশের নানা প্রান্তে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এ পর্যন্ত তার লেখা 72টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে তাফসিরে সাঈদী ও সিরাতে সাইদুল মুরসালিন অন্যতম। সেই ব্যক্তির মর্যাদাই শ্রেষ্ঠ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দেলাওয়ার হোসেন সাঈদী 1979 সালে জামাতে ইসলামীতে যোগ দেন। 1996-তে তিনি পিরোজপুর সদর আসন থেকে নির্বাচিত হয়ে সংসদীয় দলের নেতা মনোনীত হন। 2001-এ তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ জামাতের নায়েবে আমিরের দায়িত্বে রয়েছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে 2010 সালের 29 জুন শাহজাহানপুরের শহীদবাগের বাসা থেকে গ্রেপ্তার হন তিনি। পরে তার বিরুদ্ধে 14টি মামলা দায়ের করা হয়। 3 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে মাওলানা সাঈদীকে ওই মামলায় আটক দেখানো হয়। 4 ছেলের জনক সাঈদীর আটক অবস্থায় বড় সন্তানের মৃত্যু হয়। সন্তানের লাশ ধারে করার চাইতে বড় বোঝা বাপের জন্য আর কিছু নাই। এর কিছুদিন আগে মারা যান তার মা। প্যারোলে মুক্তি পেয়ে এই 2 আপনজনের জানাজায় ইমামতিও করেন তিনি। 2011 সালের 3 অক্টোবর সাঈদীর বিরুদ্ধে 20টি অভিযোগ এনে চার্জ গঠনের আদেশ দেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশন থেকে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় দেলোয়ার শিকদার নামে মাওলানা সাঈদী মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন। তবে দেলাওয়ার হোসেন সাঈদী আর দেলোয়ার শিকদার এক ব্যক্তি নন বলে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবীরা। একরামুল হক সাইম। তিনি তো শক্তির মূল। জাজরা প্রথমে উঠেই বলেছেন যে আমরা দেলাওয়ার হোসেন সাঈদীর বিচার করছি না, আমরা বিচার করতেছি দেলু শিকদারের। আমরা সেই দেলাওয়ার হোসেন সাঈদীর বিচার করছি না যিনি সংসদে 2 বার এমপি এবং উনি একজন খ্যাতনামা মুফাসসিরে কোরআন। দ্যাটস ফাইন, ভেরি গুড ইন্ট্রোডাকশন। এখন আসেন, প্রশ্নটা হচ্ছে যে আসলেই এই দেলাওয়ার হোসেন সাঈদী কি আসলে দেলোয়ার শিকদার কিনা? আপনি একটা জেনারেল মানে কমন সেন্সেই দেখেন, যদি এটা বোঝার জন্য খুব বড় লিগ্যাল এক্সপার্ট হওয়ার দরকার নেই। যদি এইটা দেলাওয়ার হোসেন সাঈদী যদি ঠিক দেলু শিকদার না হয়, তাহলে দেলাওয়ার হোসেন সাঈদীর উপরে যে জাজমেন্ট দেওয়া হয়েছে এটা 100% ইনজাস্টিস। এটা ঠিক কিনা? ভেরি বেইনসাফ একটা কাজ। এখন আমার তথ্য যা বলে, একজন লয়ার হিসেবে আমি স্টাডি করেছি, উইটনেস স্টেটমেন্টগুলো দেখেছি, আমার কাছে ফুল জাজমেন্ট আছে এবং সবগুলা মানে এক্সিবিট আছে আমার কাছে। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শো। নাম্বার 1 হচ্ছে যে ডিফেন্স লয়ার যে স্টেটমেন্টগুলো দিয়েছে। নাম্বার 1 হচ্ছে দেলাওয়ার হোসেন সাঈদী 1940 সালে জন্মগ্রহণ করেন এবং একটা সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলি। কিন্তু ডিটেইলে যেতে পারবো না, আমি যাব না, আমাকে জাস্ট 1 মিনিট সময় দিবেন। যে আমি শুধু ভূমিকাটাই বলবো যে উনি দেলাওয়ার হোসেন সাঈদী কি দেলোয়ার শিকদার কিনা। 1940 সালে দেলাওয়ার হোসেন সাঈদী জন্মগ্রহণ করেন। 1945 সালে তার বোনের বিয়েতে দেলাওয়ার হোসেন সাঈদীর বাবার নাম ইউসুফ সাঈদী হিসাবে স্পষ্ট লেখা, এটা দেওয়া হয়েছে। 1957 সালে দেলাওয়ার হোসেন সাঈদী দাখিল পাশ করেন শশীন আলিয়া মাদ্রাসা থেকে এবং ওনার যে সার্টিফিকেটটা, অরিজিনাল যে সার্টিফিকেটটা, আপনি জানেন যে আমাদের এসএসসি এবং দাখিলের সার্টিফিকেটটা বার্থ সার্টিফিকেট হিসেবে গণ্য হয়, যেহেতু ওই সময় কোনো বার্থ রেজিস্ট্রেশন নাই। সেখানে ক্লিয়ারলি বলা আছে উনি দেলাওয়ার হোসেন সাঈদী এবং ওনার বাবা হচ্ছে মোহাম্মদ ইউসুফ সাঈদী। তারপরে দেখেন 1972 সাল 71 সালের পর থেকে শুরু করে 1972 সালে
উনি তাফসির করেন সর্বপ্রথম, এবং সেটা ফিরোজপুরের টাউন হলে। সেখানে উনি প্রধান অতিথি ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী হিসাবে। 1974 সালে উনি হজে যান, ওনার হজের পাসপোর্টটা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদী। আপনার আমাকে জাস্ট লেস দেন 1 মিনিট আই উইল টেক। দেন 1973 সালে উনি ঢাকা টিএনটি কলোনিতে প্রধান অতিথি হিসাবে একটা তাফসির করেন, সেখানে উনি দেলোয়ার হোসেন সাঈদী। 1972 সালে পাবনাতে মুক্তিযোদ্ধারা তাকে নিয়ে প্রধান অতিথি করে একটা সমাবেশ করে, তাফসির মাহফিল করে, সেখানে 21 বার ওনাকে তপধ্বনি দিয়ে অনার দেওয়া হয়, সেখানে উনি দেলোয়ার হোসেন সাঈদী। তারপর থেকে আজ পর্যন্ত উনি দেলোয়ার হোসেন সাঈদী হিসেবে আছেন। এখন আমার পরিষ্কার বক্তব্য যে যদি দেলোয়ার হোসেন সাঈদী দেলোয়ার শিকদার না হয়, তাহলে ওনার উপরে যে বেইনসাফি করা হচ্ছে, এবং এই বেইনসাফির কারণে বাংলাদেশে যাদের প্রাণ গেল এবং ভবিষ্যতে আরো যা হবে, এর দায় দায়িত্ব সবটুকুই সরকারকে নিতে হবে। সো নো ওয়ে, এটা এই দেলোয়ার হোসেন সাঈদী ইজ নট দ্য দেলোয়ার শিকদার। আচ্ছা, মানুষের ভালোবাসা পেয়েছে তারা। সাঈদী মামলাটা 20টা অভিযোগ তাকে করা হয়েছে, চার্জ। তার মধ্যে 12টায় কিন্তু তাকে খালাস করা হয়েছে, অভিযোগ প্রমাণিত হয়নি। 8টার মধ্যে মাত্র 2টাতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই 2টা কেস কি? 2টা কেসের একটা হচ্ছে ইব্রাহিম কুট্টির মামলা। সেইখানে বলা হচ্ছে যে ইব্রাহিম কুট্টিকে সে হত্যা করেছে, কিন্তু দেখেন ইব্রাহিম কুট্টির মামলা, এটা সার্টিফিকেট কপি আমি দেখেছি, 17/7/1972 সনে তার ওয়াইফ একটা এফআইআর করেছিল ইব্রাহিম কুট্টির মামলায়, যে আমার স্বামীকে এরা মেরেছে। সেখানে কিন্তু সাঈদীর কোনো নামই নেই। একটা মামলা সেখানে হয়েছে এবং সেখানে তার নাম নেই। আবার সেই মামলায় আপনি এত বছর পর, এটা ডাবল জিপার্ডি হচ্ছে। এক অপরাধে একটা বিচার তো হয়েছে, একটা আইনগত, এটা অ্যাপিলেট ডিভিশনে ডেফিনেটলি আসবে। দ্বিতীয়ত সাঈদীর যে বিষয়টা হচ্ছে যে সে ওই যে বালি একজনকে হত্যা করেছে, তার ভাই সুখরঞ্জন বালি, আমরা টিভিতে দেখেছি, সে বলছে যে আমার ভাইয়ের হত্যার সাথে এরা কোনোদিন জড়িত নয়। তাকে কিন্তু আইসিটির সামনে থেকেই পুলিশ কিংবা র্যাব ধরে নিয়ে গেছে, এবং এটার জন্য হাইকোর্টে পর্যন্ত তারা গেছে যে তাকে উদ্ধার করে আনা হোক, এই সাক্ষীকে নেওয়া হয়নি। তো ডেফিনেটলি পাওয়া যায়নি। অ্যাপিলেট ডিভিশনে এই আইনগুলো বিশ্লেষণ তো আসবেই। এখন কিছু জিনিস হচ্ছে আইনের বিষয়, আইনকে ছেড়ে দেওয়া উচিত। কিছু জিনিস রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। এখন আইন আর রাজনীতিকে যদি এক করা হয়, তাহলে ওটাই ঘটবে যেটা শাহবাগে হচ্ছে। শাহবাগ থেকে বারবার অঙ্গুলি নির্দেশন করা হচ্ছে আপনার ট্রাইব্যুনালকে, যে তুমি এইভাবে রায় দিবে। আমাদের পার্লামেন্ট থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত বলছেন যে এভাবে হলে ভালো হয়। তারা হরতাল দিয়ে বলছে যে না, আমাদেরকে খালাস দিতে হবে। তো বিচার ব্যবস্থাকে যদি আমরা এইভাবে অঙ্গুল নির্দেশনা করে যদি কণ্ঠ রোধ করে ফেলি, তো বিচার বিভাগের একটা বড় ধরনের কিন্তু সাফোকেশন হয়ে যাবে, এবং এতে কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হওয়ার মতো একটা আশঙ্কা হবে। হৃদয়ে লালন করা চেতনা, বন্দি সাঈদী আর ক্ষমা করা হয়নি। সেই লিস্টে কি সাঈদী ছিল? Was Saidi in that list? সেই প্রশ্ন Just a minute. না, সেই Let me finish, sir. আমি আপনার কাছে আসবো। এখানে একটা প্রশ্ন পাচ্ছে, উনি প্রশ্ন করছেন কেন? উনি সরাসরি বললেন না কেন সাঈদী ছিলেন কি ছিলেন না? বলুন। মোট 34,000 রাজাকার আল বদর বা পাকিস্তান আর্মির সহযোগী তালিকাভুক্ত হয়েছিল। বঙ্গবন্ধু 23-24,000 ছেড়ে দিয়ে গেছে, বাকিটা জেলে ছিল। এবং 1973 সালে যে আইনটা হলো আন্তর্জাতিক বিচার আইন, ওখানে বলা 3টে অপরাধের জন্য। আমার জানা মতে সাঈদীর নাম সেখানে নাই। আর সাঈদীকে আমি চিনি। সাঈদীর বাড়ি পানেরহাটে, পিরোজপুরে। সে করতো কি জানেন? সে একটা ছোট্ট তেলের দোকানে চাকরি করত। তা সে থাকতো, তার ভাইরা মোজাহার সাহেবের বাড়ি, ওইখানে 2টি ইউনিয়ন আছে, একটা পানেরহাট ইউনিয়ন, শঙ্করপাশ ইউনিয়ন। ওইখানে একটা হিন্দু একটা পাল বাড়ি ছিল। পালের বাড়ির দোকানে তৎকালীন পিস কমিটির চেয়ারম্যান সেকেন্দার শিকদার এবং দানেশ সেক্রেটারি তারা দখল করেছে। দখল করার পরে এই সাঈদীর বড় ভাইরা মোজাহার, তখন পিস কমিটির সেক্রেটারি ছিল শঙ্করপাশ ইউনিয়নের, আর ইকরাম খলিফা ছিল সভাপতি। ও সেই দোকানটা দেখাশোনা করতো, আর যেহেতু উর্দু বা আরবি জানতে পারতো, ও চাঁদপুর থেকে পানিঘাটে মাল টানা আসা করতো। যদি সে বড় রাজাকার হবে, ছোট রাজাকার কি ছিল? ছোট রাজাকার না, যদি সে রাজাকার হবে বা সিগনিফিকেন্ট কিছু হয়ে থাকবে, আমি বরিশাল ডিভিশনের কমান্ডার তৎকালীন, আমার জানার কথা ছিল। আমি না জানলেও হয়তো ছোট মোটো জিনিস আমার সবকিছু জানা সম্ভব নয়। আমি পিরোজপুরের ডিস্ট্রিক্ট কমান্ডার আপনার জানা নুরুজ্জামান বাবুল জিজ্ঞাসা করেছি। মেজর জিয়াউদ্দিন, যার বাড়ি পিরোজপুরের মুক্তিযোদ্ধা, তাকে জিজ্ঞাসা করেছি। মুক্তিযোদ্ধা বাতেনকে জিজ্ঞাসা করেছি। মুক্তিযোদ্ধা মুনানকে জিজ্ঞাসা করেছি। এই সাঈদীটাকে হঠাৎ করে এটা কোথেকে জানাইলো?
তারা আমাকে বলেছে যে হি ওয়াজ নট এ রাজাকার। আমার এজ এ বিগ কমান্ডার আমার জানার কথা না, লোকাল কমান্ডার আমার এখানে আপনার কাছ থেকে নড়বে না কবু এক চুল, মানুষের ভালোবাসা পেয়েছে তারা, মানুষের ভালোবাসা পেয়েছে তারা, তোদেরকে কেউ ভালোবাসে না। চেতনা হৃদয়ে লালন করা চেতনা, চেতনা হৃদয়ে লালন করা চেতনা, বিবেক বলে দেবে যা আমরা করে যাব তা, বিবেক বলে দেবে যা আমরা করে যাব তা, ফাঁসির ওই মঞ্চে গেছে যারা তারাই তো যুগে যুগে প্রেরণা। ক্ষমতায় তবু ভয়ে থাকিস কেন, হৃদয়ে বিধে নাকি শুল, আমাদের সাথে আছে মহান মালিক, তিনি তো শক্তির মূল। ক্ষমতায় তবু ভয়ে থাকিস কেন, হৃদয়ে বিধে নাকি শুল, আমাদের সাথে আছে মহান মালিক, তিনি তো শক্তির মূল। আল্লাহর ভালোবাসা পেয়েছে তারা, আল্লাহর ভালোবাসা পেয়েছে তারা, কারার শিকলে যায় আসে না চেতনা। প্রসিকিউশন রয়েছে প্রায় 1 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। আসামির পক্ষের দাবি 5 নভেম্বর সত্য সাক্ষ্য দিতে এলে ট্রাইব্যুনালের গেট থেকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে তাকে। গুম হয়ে যাওয়া সুখরঞ্জন বালি এবং তার পরিবারের গল্প শোনাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। পিরোজপুরের উমেদপুরের একজন সাধারণ কাঠমিস্ত্রি সুখরঞ্জন বালি 71 সালে বড় ভাই বিশাব আলী শহীদ হন। স্ত্রী সন্তান নিয়ে ভালোই দিন কাটছিল তার। না, আমি দেখিনি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বিপক্ষে জবানবন্দি দিতে সরকার সাক্ষী করে তাকে, কিন্তু ট্রাইব্যুনালে না আসায় পুলিশের কাছে তার দেয়া বক্তব্যকেই সাক্ষ্য হিসেবে নেয় আদালত। গত 4 নভেম্বর দিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে সুখরঞ্জন বালি জানান আদালতে তিনি সত্য কথা বলতে চান। মিথ্যা কথা তারা বলার জন্য চেষ্টা করছে, আমি মিথ্যা তো বলতে পারবো না, সেই জন্য আনেনি। বলতে বলছে সাইদি সাহেব ছিল এই কথা বললো, আমি ছিল না, আমি বলতে পারবো না, আমি মিথ্যাটা যারা আমি দেখিনি আমার বাড়ি কি হয়ে আমি বলবো। 5 নভেম্বর ট্রাইব্যুনালের গেইটে তিনি ডিবি পুলিশের হাতে আটক হন বলে দাবি করে আসামি পক্ষের আইনজীবীরা। প্রকাশ্য দিবালোকে সকাল 10:15টার সময় ট্রাইব্যুনালের গেট থেকে লয়ারের গাড়ি থেকে সাক্ষীকে নিয়ে বেমালুম অস্বীকার করা হবে। যদি লয়ারকে নিয়ে তারা অস্বীকার করে এটা বিচিত্র কিছু। কিন্তু সরকার পক্ষ জানায় মাওলানা সাইদি সম্পর্কে পুলিশের কাছে সাক্ষ্য দেওয়ার পর গত 6 মাস ধরেই নিখোঁজ তিনি। সুখরঞ্জন বালিকে গত মার্চ মাস থেকেই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর পাওয়া যাচ্ছে না, সেই মর্মে তার পরিবারের পক্ষ থেকে জিডিএনটি দায়ের করা হয়েছে। শোকে মাতম করছে সুখরঞ্জন বালির স্ত্রী। তিনি বলছেন তার স্বামী সত্য সাক্ষ্য দিতে 3রা নভেম্বর ঢাকায় যান, এরপর আর ফিরে আসেননি। ঢাকা গেছে 3 তারিখ, এবার সোমবার গেছে বলে সাক্ষী দিতে। আমার স্বামী সত্য সাক্ষী দিতে গেছে 3 তারিখ, আগে যাইতে কইছে যাই না, এরপরে বলে ছেলে এবার 3 তারিখে সত্য সাক্ষী দিতে গেছে। ডিবি পুলিশের দরকারে যে আমি শুনি বাড়ি বইয়া। সুখরঞ্জন বালির গুম হওয়া নিয়ে দেশে ও বিদেশে চলছে ব্যাপক আলোচনা। এ বিষয়ে প্রভাবশালী পত্রিকা দ্য ইকোনমিস্ট ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বিএইচআরসি ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে। আসামি পক্ষের দাবি অনুযায়ী সুখরঞ্জন বালিকে আটকের স্পট ছিল ট্রাইব্যুনালের প্রধান গেট। গেটের সামনেই রয়েছে উচ্চ ক্ষমতার সিসি ক্যামেরা। পরিবারের দাবি সুখরঞ্জন বালি কিভাবে গুম বা আটক হয়েছেন ওই সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখলেই তা বোঝা যাবে। প্রসিকিউশন বা আসামি পক্ষ যাই বলুক না কেন, একজন জ্যান্ত মানুষ হারিয়ে যাবেন এটা মেনে নিতে পারছে না সুখরঞ্জনের পরিবার। সুখরঞ্জন বালি কি বলতে চেয়েছিলেন আদালতে তা অজানাই থেকে গেল। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন। হৃদয়ে লালন করা চেতনা,
বিচার নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে ব্যাপক আগ্রহ থাকলেও অভিযোগ উঠেছে প্রসিকিউটরদের কারণে নানা বিচিত্র ঘটনা ঘটছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষীদের আদালতে না এনে পুলিশের কাছে দেয়া বক্তব্যকে সাক্ষ্য হিসেবে নেওয়ার পর খোদ সাক্ষীরাই বলেছেন তারা চাইলেও ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়নি। বিস্তারিত কামরুজ্জামান বাবলুর রিপোর্টে। অসুস্থ, স্মরণ শক্তি লোপ, ভ্রমণে মৃত্যুর ঝুঁকি আছে এবং ভয় ভীতি ও হুমকি দেয়া হচ্ছে, এমন সব কারণ দেখিয়ে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে করা মামলায় ৬৮ জন নিয়মিত সাক্ষীর মধ্যে ৪৬ জন সাক্ষীকেই ট্রাইব্যুনালে আনা যাবে না বলে একটি আবেদন করে প্রসিকিউশন। এরপর ১৫ জন সাক্ষীকে ট্রাইব্যুনালে না এনে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া তাদের বক্তব্যকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করে আদালত। সশস্ত্র ক্যাডাররা তাদের বাড়িতে বাড়িতে যেয়ে হুমকি দিচ্ছে, প্রাণের ভয়ে কেউ দেশ ছেড়ে চলে গেছে, আর অন্যান্যরা এমন ভাবে পালিয়ে আছে তাদেরকে দ্রুত মাননীয় আদালতে হাজির করা সম্ভব নয় এবং সেটা সময় কিন্তু নিজ বাড়িতে অবস্থানরত কয়েকজন সাক্ষী বলছেন ভিন্ন কথা। মামলার যে আসামি করা হয়েছে দেলাওয়ার হোসেন সাঈদীকে, আপনি বলছেন যে সে এই আমার স্বামীকে হত্যা করছে নিয়ে। না না না, এরকম পাশি কথা মুখে বাবা এরকম কথা কম গাও না, আমি মসজিদ এইরকম কথা বলছি, আমি এখানে চিনি এরা দেই এরা জানি। সাক্ষী চাই আমার কাছে, আমি বলি না লিখতে কোনো সাক্ষী দেখতে পারবো না, আমি যেটা জানি সাথে বলিয়ে যাবো। আমার মায়ের সাজি হিসেবে মারে নাই, তাদের দেহিও নাই, মিলিটারিতে পাকশন্য তারা মারছে। এখন শুনি আমার নামে আমার নাম দিয়ে সাজি হিসেবে নামে বিরুদ্ধে কেস হয়েছে। আমার মায়ের বেশকে সব জায়গায় খাইতেছে, আমরা খয়াদির মতন সব শহরে বাসি। মিথ্যা চাকরি দিতে পারবো না, আমার অনেক 2-3 দিয়েও নেয় চাকরিতে, আমি উচিত ছাড়া মিথ্যা দিতে পারবো না। আমি কমুদের সাইড আমার ঘর করে আসলে ইতিহাস ধরে তেন বুঝতাম না। তোমরা একটা লোকের হারেস খাওয়াবা, হে আমার আমার এক চাকরিতে শেষ। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেন, বিচার বানচাল করতেই সাক্ষী না আনার বেআইনি কাজ করেছে প্রসিকিউশন। অদ্ভুত ব্যাপার, সাক্ষী যাদের কথা বলছে তারা বলছে আমার চিনি না, মানে জানি না, হিন্দু পত্রিকার কথা বলছে, সে ইন্ডিয়ায় স্টেটমেন্ট দিয়েছে, আমি সাঈদীকে কখন দেখিনি, জানি না কখন। এগুলো আগে চ্যালেঞ্জ করলে মুশকিল আছে। এসব কর্মকাণ্ডে শেষ পর্যন্ত ন্যায় বিচার হবে কিনা তা নিয়ে সংশয় এই প্রবীণ আইনজীবীর। কামরুজ্জামান বাবলু, দিগন্ত টেলিভিশন, ঢাকা। আটকাতে পারে না কারার শিকল, হৃদয়ে লালন করা চেতনা, চেতনা। আপনার আপনি তো এই জি জি বাবার নাম লাগে? হ্যাঁ, বাবার নাম কি নাম আপনার বাবার? রজনী। যুদ্ধের সময় মানে ঘর পুরাই দিয়েছে না? আমার ঘর পুরাই না। কারা করছে এগুলো? এইগুলা রক্ষা করছে জামাতের, এই রক্ষা করছে। আমি জামাতের ঘরে ছিলাম একা। সাঈদী কি জড়িত ছিল ব্যাপারে? না, সাঈদীর নামটা হবে ভূত। তাই না? আপনি তো এই মামলা সাক্ষী, আপনি কি সাক্ষী? না, আমি তার কথা বলি এ করছে তো সাক্ষী দিয়েছে না। আপনার কাছে একটা পরামর্শ নিতে। জি জি। সাঈদী সে সময় ছোট, বাজারে দোকান গেছে দেখছি, কিন্তু এরা করছে কমান্ডারটা, এরা একটু তার আনচককে দেখে, কিন্তু সাঈদী আমার কোনো ক্ষতি করে নেই, মিথ্যে কথা বলে। আমি 1 মাস পর এই লোক তারা দেখে নাই, দর্শন করছে, চেনে না, তার নাম কি করিয়ে বলি আমি ওইখানে বলতে যাই আমার ধরা খাইবেন। এদের জন্য আমি কি করতে পারি বলেন? এদের ভয়তে আপনি সাক্ষী হয়েছেন? না, আমার যেটা রেগুলার কথা, সাঈদীর কথা তো আমার উল্লেখ হয় না, কিন্তু সাঈদীর কথাটা উল্লেখ করছে এরা করছে, আপনি করেন না? আমি করি। আপনি জেনুইন যেটা সেটা বলছেন? আমার জেনুইন। ঠিক আছে। যারা তারাই তো যুগে যুগে প্রেরণা, ক্ষমতায় তবু ভয়ে থাকিস কেন, হৃদয়ে বিধে নাকি শুল আমাদের।